চোখের বালি। কি করছিস কিছু নেই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই বইগুলো সময় করে পড়বো উঠান, দেখবে সব অশান্তি দূর হয়ে যাবে। ঠাকুরপো, এই বইগুলো আমি পড়ব? এই বইগুলো পড়া কি আমার সাধ্যি? আমি যে কোনো মানেই বুঝবো না। আর এই বইগুলোতে অনেক ভারী ভারী কথা লেখা আছে। তুমি অনেকের চেয়ে অনেক ভারী বিষয় অনেক সহজে বোঝাবো উঠান। তুমি যা শেখো, যা বোঝো, তা মন দিয়ে শেখো, প্রাণ দিয়ে বোঝো। মানুষের মনের পিপাসা তাকে নতুন করে শিখতে বাধ্য করে। তোমার মধ্যে নতুন করে কিছু শেখার আগ্রহ আছে, সে পিপাসা আছে। তোমার মন এখন যন্ত্রণায় অস্থির হয়ে আছে, দিশাহীন হয়ে আছে। তুমি এখন নিজের তাগিদেই বইগুলো পড়বে, তখন দেখবে তোমার সব মনের যন্ত্রণা দূর হয়ে যাবে। আপনি সত্যি বলছেন ঠাকুরপো? আমি পারবো? এই এই লেখাগুলোর অর্থ আমি বুঝতে পারবো? আমি কথাগুলো মন থেকে বললাম বউটা, তুমি আমার কথাগুলো মিলিয়ে নিও। আমার বিশ্বাস তুমি পারবে। আর এই বইগুলো পড়তে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তখন আমি তো রইলাম, আমার কাছে এসো, আমি ঠিক বুঝিয়ে দেব। আপনি ঠিকই বলেছেন বেয়াই ঠাকুরপো। আমি সত্যি খুব অস্থির হয়ে রয়েছি। আমার শরীরখানা যেন যন্ত্রের মতো অভ্যেসের বসে চলছে। কোনো কাজে মন লাগছে না। কি করছি, কেন করছি, কিচ্ছু জানি না। খালি মনে হচ্ছে আমি কেন বেঁচে রয়েছি। এই সংসারে তো আমাকে কারো দরকার নেই। তাহলে তাহলে কেন আমি শুধু শুধু এখানে পড়ে রয়েছি? বারবার লড়াই করছি নিজের সাথে, কিন্তু কিন্তু বারবার হেরে যাচ্ছি। আমি তো তোমাকে বলেইছি বউঠান, আমরা প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার লড়াই লড়ে চলি। প্রত্যেকটা মানুষের নিজের নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। প্রত্যেকের জীবনের লড়াই আলাদা, এভাবেই মানুষ বেঁচে থাকে। বউঠান, এই বইগুলো পড়ে দেখো, দেখবে তোমার সামনে একটা একটা করে নতুন পথ খুলে যাবে। তুমি এক নতুন জগতের সন্ধান পাবে। দেখবে এইসব, এই সম্পর্ক, এই সংসার, এই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এসব কিছুই না, এসব খুবই তুচ্ছ। আপনি আমাকে বাঁচালেন বেয়াই ঠাকুরপো। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার কাছে এসে আমি সত্যি খুব শান্তি পাই, মনে অনেক জোর পাই। আজ যদি আপনি না থাকতেন, তাহলে আমি বেঁচে যেতাম ঠাকুরপো। না বউটা, আমি শুধু উপলক্ষ মাত্র। ওই চকমকি পাথর দুটো তোমার ভেতরেই ছিল, শুধু কেউ ঠকে জ্বালানোর ছিল না। আমি শুধু এই পাথর দুটোকে ঠকে জ্বালিয়ে দিয়েছি মাত্র। এবার তুমি নিজের পথ নিজেই তৈরি করে নেবে বউঠান। আপনি আমায় আশীর্বাদ করুন ঠাকুরপো, তাই যেন হয়। তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। ভাবখানা এমন যেন আমি অচ্ছুত, আমার ছোঁয়া লাগলে চাঁদ যাবে ওনার। কাকিমা, বালি কেমন আছে? ওর শরীর ঠিক আছে তো? খবরদার বলছি, তোমার ওই পাপ অসুচি মুখে তুমি চুনের নাম নেবে না। কার জন্য, কার জন্য আজকে ওর এই অবস্থা বিনোদিনী? কাকিমা, আমি শুধু নিজের অধিকারের জন্য লড়াই করছি। একদম চুপ, আমাকে অধিকার শেখাতে এসো নে। আমি ঘাসে মুখ দিয়ে চলি নে বিনোদিনী। নষ্টা, অকৃতজ্ঞ, বেঈমান মেয়ে মানুষ একটা। তোমার জন্য নিষ্পাপ মেয়েটার সাজানো সংসারটা ছাড়খাড় হয়ে গেল বিনোদিনী। আমি জানি তুমি তুমি সর্বনাশ করবার জন্যই এই বাড়িতে ঢুকেছিলে,
নিজের মুখটা একবার আরশিতে দেখে এসো বিনোদিনী। লোভ, হিংসে সব ফুটে বেরোচ্ছে তোমার মুখ দিয়ে। কাকিমা, আমি তো নিজের ইচ্ছে এ বাড়িতে আসিনি। আর আপনারাও তো আমাকে দিয়ে কম 5-4 মাস খাটাননি। কি পেয়েছিলেন কি আপনারা আমাকে? আপনাদের কিনা দাসী? কি ভেবেছিলেন কি আপনার চুনির মাইনে করা বাদই আমি? মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। এই মুকুজ্জে পরিবার তোমাকে একদিন আশ্রয় দিয়েছিল, তার প্রতিদানে তুমি কি দিয়েছো? একটা কথা শুনে রাখো, আকাশে যদি চন্দ্রসূর্যি ওঠে, আমি যদি সৎ ব্রাহ্মণের বেধবা হই, আর এই বাড়ির প্রতি আমি যদি নিষ্কামভাবে আমার কর্তব্য করে থাকি, তাহলে আজকে আমি তোমায় অভিশাপ দিচ্ছি বিনোদিনী। যে সর্বনাশের আগুন তুমি জ্বালিয়েছো, তাতে একদিন তোমাকেই পুড়ে ছারখার হয়ে যেতে হবে। তোমার পাপের শাস্তি তুমি পাবেই বিনোদিনী, তোমার পাপের শাস্তি তুমি পাবেই। ও মা গো, ছি ছি ছি, এই মেজদির কি মুখের ভাষা! আচ্ছা মেয়ে, বলি এ সংসারের জন্য তুমি কি করনি বলো দেখি? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিচ্ছু তো বাকি রাখোনি। এদের তো কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই গো। আসল কথা কি বলো দেখি মা? হিংসে গো, হিংসে। নিজে আসলে কচি বয়সে কপাল পুড়িয়ে বৈধব্য যন্ত্রণা সয়েছে তো, আর তুমি একটু নিজের মতো চলাফেরা করছো, সেটি সহ্য হচ্ছে না আসল কথা। ছি ছি ছি। থাক ছোট কাকিমা, আপনাকে আর এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে না। আমার যা বোঝার আমি বুঝেছি। ও মা, বলি আসল ঘটনাখানাই তো তুমি জানো নে। আসল ঘটনাখানা কি বলো দেখি? ওই মইনকে তুক করে না, নিজের ওই কালো কুষ্টি অকম্মার ঢেকি এক বঞ্জি রয়েছে, তাকে গচিয়ে দিয়েছে। তুক করে? তবে আর বলছি কি, নইলে ভাবো না, তোমার মতো এমন সোনারঙ্গ কন্যাকে ফেলে কেউ কখনো ওই শেওড়া গাছের পেতনিকে বিয়ে করে বলো দেখি? ছি ছি ছি। তবে হ্যাঁ, ভগবানের অসীম কৃপা কি বলো দেখি, মইন এখন নিজের ভুলখানা বুঝতে পেরেছে আর তোমাকে তার মাতার মনি করেছে। আর সেইটাই ওই বেদবা সহ্য হচ্ছে না। কি করে সহ্য হবে বলো দেখি? নিজের বঞ্জি যে এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেটা কখনো পেরান থাকতে সহ্য হয়? তবে হ্যাঁ গো মেয়ে, তোমার কোনো চিন্তা নেই গো। হ্যাঁ, আমি তোমার পাশে আছি, সর্বদা পাশে আছি। তোমার গায়ে না কেউ একটা আঁচড় অব্দি লাগাতে পারবে না, আমি আছি। থাক ছোট কাকিমা, এই উপকারটুকু নাই বা করলেন। আপনার মতো বিষধর সাপকে বিশ্বাস করি, এত বোকা আমি নই। যান যান, সময় নষ্ট না করে হেসেলে যান। আমি ওপরে যাচ্ছি, 2 গ্লাস দইয়ের শরবত করে ওপরে আমার ঘরে দিয়ে আসুন। মা, তুমি কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে আপনার জন্য আজ ছানার ডালনা, নারকোল দিয়ে পটলের দোরমা আর ওই চালতার অম্বল করেছি, তাই আজকে আপনার জন্য আমি ভাতের বদলে পোলাও করে দেবো মা। আর কিছু করতে হবে না তোমাকে, বলছি না কিছু লাগবে না। যাও দেখি, যা নিচের ঘরে গিয়ে একটু বিশ্রাম নি, যা। আপনি আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করবেন না মা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে আপনি এত ভাববেন না, কারো মন তো আর জোর করে পাওয়া যায় না মা। আপনার ছেলে যদি আমাকে পছন্দ না করে, তাহলে তো আমাদেরও কিছু করার নেই, আর ওনারও কিছু করার নেই। ওনার মন যদি অন্য কাউকে চায়, সেই মনকে যে আমি আপনি কেউই আটকাতে পারবো না, আর উনি নিজেও নিজের মনকে আটকাতে পারবেন। মন যে কারো বসে থাকে না মা। তবু মেনে নিতে যে পারি নে রে মা। মইন আমার এমন ছিল না রে মা, ছিল না। ওই সব বলিস
মইনের মাথাটা একেবারে চিবিয়ে কেছে। আরে মা, তবু তুই হাল ছাড়িস নে, তোর স্বামীর উপর তোর অধিকার আছে। অন্য মেয়ে মানুষের সে উড়ে এসে জুড়ে বসলেই হলো না। মা না, স্বামীকে তুই রাগ দেখিয়ে বলিয়ে হোক, যে করে হোক, নিজের অধিকার নিজে লড়াই করে ফিরিয়ে আনবি। স্বামীর মন ভোলানোর জন্যে সাজগোজ করে তাকে তোয়াজ করতে যে মন চায় না মা। জোর করে কারো মন আদায় করতেও ভালো লাগেনি, নিজেকে বড্ড ছোট মনে হয় মা। উনিও আমাকে লোক দেখানোর জন্যে শখ করবেন, সেও যে মন চায় না মা। তার চেয়ে বরং এই ভালো, উনি উনার মতো আছেন আর আমি আমার মতো। জীবন যে কখনো থেমে থাকেনি, সুখ দুঃখ সবকিছু নিয়ে যে আমাদের বাঁচতে হয় মা। এ হচ্ছে এক রকমের বাঁচার লড়াই মা। আরে মা, জীবনের এই চার কথা আমি এই বয়সেও বুঝতে পারলাম না, আর তুই এখনই বুঝে গেলি? তুই কবে এমন বড় হয়ে গেলি বল দেখি, কবে বড় হয়ে গেলি? তুই থাম দেখি, মুখ পড়া, বেশি কথা না। তুই কি চাইছিসটা কি? হ্যাঁ, ওই কান লাগিনির জন্য আমি ঘোল বানিয়ে নিয়ে যাব? কখনো না, কখনো না। আমার প্রাণ থাকতে ওই কাজ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই আমি করতে পারবো না। দইয়ের ঘোল ইচ্ছে করছে কি বল দেখি, ওর মধ্যে সেকো বিষ গুলে দিয়ে না জম্মের মতো দইয়ের ঘোল খাওয়াখানা বের করে দিই। দিদি, তুমি কি সব কথা বলছো? আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা ওই মইনের বইয়ের মতো গোলমাল হয়ে গেছে। শোনো, তুমি তো দেখছি আমাদেরও হাট করা পড়াবে, নিজেও হাট করা পড়বে। আমি যেটা বলছি সেটা হলো, তোমায় এখন কালনাগিনী যেটা বলছে সেগুলো করে যাও, বুঝলে? আর তো কটা দিনের ব্যাপার, তারপর তো সুতো আমাদের হাতে। যেমন যেমন নাচাবো, কালনাগিনী আর মইন তেমন তেমন নাচবে। বলি এই হতবাগা, দূর হ, দূর হয় বাড়ি থেকে। তোর বুদ্ধির ওপরে না আমার আর কোনো ভরসা নেই। তোর বুদ্ধির দৌড় আমার খুব জানা আছে। তুই ভুলে যাস নে যে আমি এই মুকুজ্জে পরিবারের বউ, আর ওই অনাথ ভিখিরির সেবা করার জন্য আমার বাবা মা এখানে আমার বিয়ে দেয় নেকো। শোন, আমার নাম হচ্ছে গিয়ে তারা সুন্দরী। আমি মরে যাব তবু ওই অনাথ ভিখিরির সেবা আমি কিছুতেই করবো না। দিদি 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 দিদি, এসব তুমি কি বলছো? এসব কি ছেলে মানুষের কথা হচ্ছে বলো তো? দিদি, বাঘ দেখো নি, বাঘ শিকার ধরার সময় সে মাঝে মাঝে দুপা পিছিয়ে যায়। আমাদেরও দিদি এখন দুপা পিছিয়ে আসতে হবে, তারপর সুযোগ বুঝে ঝোপ মারতে হবে। দিদি, আমার কথা মেনে যদি না চলো তাহলে খুব বেশি দিন তোমার মুকুজ্জে বাড়ির বউ হিসেবে থাকতে হবে না। কিছুদিনের মধ্যেই কাশীর কোনো মন্দিরের ভিখিরি হিসেবে তোমার পরিচিতি হবে। হ্যাঁ, যা এইবেলা ঘোলটা বানিয়ে নিয়ে এসো। হলো, আমি কিন্তু তোকে সব কথা জানিয়ে দিয়েছি, আমি পেরান থাকতে ওই ভিখিরি সেবা করতে পারবো না। বলি, তোর যদি বুকে এত দরদ থাকে ওই ভিখিরির জন্য, তাহলে তুই যাগে, তুই ঘোল বানিয়ে আনগে যা। আচ্ছা বেশ, আমি বানিয়ে নিয়ে আসছি, তোমার শুধু একটু কষ্ট করতে হবে, সেটা গিয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি গেলুম আর এলুম। কি খবর মহেন্দ্রবাবু, আপনার বইয়ের পাগলামি কমলো? দেখো বিনোদ, আমি সত্যি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আশা যে কেন এরকম করলো তা আমি জানি না, বড্ড অস্থির লাগছে। তাছাড়া আশার কথাবার্তাও যেন কেমন কেমন অদ্ভুত ঠেকছে আমার কাছে। কোন পাকা পাকা ভারী ভারী কথা কোত্থেকে শিখলো? কেন, কি বলছে বালি? আমি আশাকে গিয়ে জিজ্ঞেস করলাম ও কেন এমনটা করলো। তারপর সব ভালো লাগা, সব ভালোবাসার জিনিস সব সময় থাকে না, সে কথা তো আপনিও জানেন। আপনারা তো আর এমনি এমনি বুঝবেন না। তাই ওই পুতুলগুলোকে পুড়িয়ে আমি এটাই প্রমাণ করলাম যে ওদের প্রাণ নেই। আমি তো শুধু মন প্রাণহীন পুতুলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছি।
আর আপনারা আপনারা তো এক জলজ্যান্ত মানুষকে আগুনে ফেলে দিলেন। এ তো প্রতিবাদ, পরিষ্কার বিদ্রোহ। অস্ত্র নেই, শস্ত্র নেই, খালি হাতে মনের জোরে কেবল প্রতিরোধ। এই প্রতিরোধ শিখলো কোথা থেকে বালি? তাহলে কি আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক? কি ভাবছো বিনোদ? আপনার বউয়ের কথাই ভাবছি। এই বালি কিন্তু আর সেই বালি নেই। এরপর আপনি আপনার বউকে সামলাতে পারবেন তো? তুমি মিছিমিছি এত ভাবছো বিনোদ, ছাড়ো না। দেখো, আশার ছেলে মানুষ, হয়তো হয়তো রাগ হয়েছে তাই পুতুলগুলো পুড়িয়েছে। আর ওই কথাগুলো কি ছেলে মানুষই? হ্যাঁ, হয়তো হয়তো কারোর থেকে শুনে মুখস্থ করে বলেছে। তাছাড়া আমার মনে হয় না ও যে কথাগুলো বলেছে সেগুলোর মানেও জানে। না না মহেন্দ্রবাবু, আজকে বালি যা কাজ করলো তার ব্যাখ্যা কিন্তু এত সহজ নয়। ছেলে মানুষ রাগ করে তার প্রিয় পুতুল পুড়িয়ে ফেলেন। কেউ যদি তার পুতুল নষ্ট করে দেয় তাহলে হাত পা ছড়িয়ে বসে কাঁদে। আচ্ছা মহেন্দ্রবাবু, আজ বালির চোখে এক ফোঁটাও জল দেখেছেন? দেখবেনও না, বালির চোখে আর জল আসবেও না। আপনি ওকে ছেলে মানুষ ভেবে ভুল করছেন মহেন্দ্রবাবু। আর তাকে বকে ধমকে দাবিয়ে রাখা যাবে না। ওই তেপাইয়ের ওপর রাখুন ছোট কাকিমা। বাবা মঈন, আমি তোমার ভালোর জন্য তোমায় দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আজকে যা ঘটলো সেটা আমার কেন জানি ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে তোমার বউ দিনকে দিন বিগড়ে যাচ্ছে। তুমি যদি এখন শক্ত হাতে হাল না ধরো তাহলে কিন্তু ভবিষ্যতে এ নিয়ে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে, কথা আমি বলে রাখলাম। কি ধরনের আচরণ আপনার? সব করা বন্ধ করুন বিহারী বাবু। কি ভেবেছেন কি আমি কিছু বুঝি না? আপনি কি বন্ধ করতে বলছেন? আমি বুঝলাম না। না বোঝার ভান করবেন না বিহারী বাবু। এই বাড়িটা কি আপনার বিপ্লব করার জায়গা? আপনি যে বালির কানে বিদ্রোহের মন্ত্র পড়ছেন তা জানতে কিন্তু আমার বাকি নেই। বৌঠানকে যদি বিদ্রোহের মন্ত্র দিয়েই থাকি তাতে আপনার অসুবিধা কিসের তা তো বুঝছি না। সে আপনি বালিকে যত ইচ্ছা বিদ্রোহের মন্ত্র দিন, কিন্তু বাড়িতে যদি অসহযোগ, আইন অমান্য, পিকেটিং এসব চালু করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। ও, এবার বুঝলাম আপনার অসুবিধার জায়গাটা। আপনি ভয় পেয়েছেন বিনোদিনী দেবী। বৌঠানে ও রুদ্র মূর্তিটি দেখে আপনি ভয় পেয়েছেন। আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিনোদিনী দেবী, আপনার তো প্রচুর সাহস। এত বড় বড় লড়াইয়ে ঘোষণা করলেন, সেসব কোথায় গেল? আর বৌঠান তো আপনাদের কোনো ক্ষতি করেন, সে শুধু নিজের কটা ভালোবাসার জিনিস পুড়িয়েছে, তাতেই এত ভয় পেয়ে গেলেন? বিনোদিনী দাসীর শরীরে ভয় ডর বলে কিচ্ছু নেই। কাজে সব পিকেটিং, অসহযোগ করে আমাকে ভয় দেখাতে আসবেন না। এর চেয়ে অনেক বড় বড় লড়াইয়ের কিন্তু অভিজ্ঞতা আমার আছে। কাজে এসব ছেদ লড়াইকে আমি ভয় করি না। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ভয় পেয়েছেন, আপনার চোখে মুখে সেই ভয় স্পষ্ট। আর সেই ভয়ে অস্থির হয়ে আমার কাছে ছুটে এসেছেন। বালির মাথা চিবিয়ে কিন্তু আপনি বালিরই সর্বনাশ ডেকে আনছেন। এরপর কি হবে আপনি কল্পনাও করতে পারছেন। ও সত্যি, আপনার এই অবস্থা দেখে ভারী করুণা হচ্ছে। ওই একটা একরত্তি মেয়ে আপনাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। আচ্ছা, এবার আপনি কি করবেন? আরো অত্যাচার, আরো অস্ত্রশস্ত্র? আপনার তো অনেক অস্ত্রশস্ত্র আছে, অনেক গোপন অস্ত্র বিদ্যা আছে। এবার একটা একটা করে প্রয়োগ করুন। আপনার এমন আগুনের মতো রূপ, এমন ক্ষুরোধার বুদ্ধি, এত শিক্ষা দীক্ষা, অত গুণ, তাই না? দেখি এইসব দিয়ে আপনি কেমন লড়াই করতে পারেন। সাবধান বিহারী বাবু, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। বৃথায় আপনি এখানে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করছেন। আপনি এখন নিজের ঘরে যান, গিয়ে ভাবুন এরপর আপনি বৌঠানে অস্ত্রে পাল্টা জবাব দেবেন কিভাবে।
যুদ্ধ যখন শুরু হয়েই গেছে তখন আমিও দেখি কে যেতে, বৌঠানের শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, নাকি আপনার লোভ, ছলনা, উচ্চাসা। আশা, আমি একটু বেরোচ্ছি, নিমন্ত্রণ আছে, রাত্রিরে ফিরতে দেরি হবে, আর আমি খেয়ে ফিরবো, সেই জন্য খাবার বেড়ে রাখতে হবে না। কি হলো আশা, আমি এতগুলো কথা বললাম, তোমার কানে গেল না? কেউ কথা বললে তার সাড়া দিতে হয়, সেটাও তুমি জানো না? ভারী বিদ্যেধরী হয়েছে দেখছি। হ্যাঁ, এদিকে ক অক্ষর গো মাংস, আর এইসব বই পড়ার শখ। হ্যাঁ, কি বোঝো তুমি এই বইয়ের?